বিন্দু আসসালামু আলাইকুম। ভালো আছো তো তোমরা? তোমাদের আমি যৌগ শুরু করেছি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, এবং মোটামুটি আমি গত দিনে তোমাদেরকে যৌগের প্রকারভেদ যৌগ সম্পর্কে আলোচনা করেছি, যৌগ অযৌগ যৌগের পার্থক্যটা আলোচনা করেছি। তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে বিষয়গুলি বই নিয়ে বসে প্র্যাকটিস করবে। যৌগটা কিন্তু যত তোমরা পড়বে তত ভুলে যাবে, আবার তোমাদেরকে বারবার করে এটি এবং খাতায় লিখবে এবং শেখার চেষ্টা করবে। আজকে দেখো আমরা এই যৌগের কার্যকরী মূলক সমগোত্রীয় শ্রেণী গত দিনে আলোচনা করেছিলাম। আজকে কার্যকরী মূলক এবং এই নিয়ে যে যৌগগুলো গঠিত হয় এগুলো তোমাদেরকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দু অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা খেয়াল করবে এবং বই নিয়ে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন দেখো, আমরা যদি কার্যকরী মূলক বলি তাহলে কার্যকরী মূলকটা কি এটা আগে আমাদের জানা দরকার। সেটা হলো যে যৌগের অণুতে উপস্থিত পরমাণু, যে পরমাণু গোষ্ঠী হতে পারে অথবা চিহ্ন যৌগের সমগোত্রের শ্রেণীর কি পরিচয় বহন করে এবং তোমার সকল রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে, সেটাকেই বলা হচ্ছে কার্যকরী মূলক। তাহলে আমরা কি বললাম? যৌগের অণুতে উপস্থিত থাকবে পরমাণু গোষ্ঠী অথবা চিহ্ন এবং এরা ওই সমগোত্রের পরিচয় বহন করবে এবং সমস্ত রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করবে। এবার তাহলে আমরা দেখি, আমি গতদিনে তোমাদেরকে সমগোত্রীয় শ্রেণীতে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এগুলো বিভিন্নভাবে আলোচনা করেছিলাম। তাহলে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করে। তাহলে আমরা বলছি পরমাণু গোষ্ঠী অথবা চিহ্ন। তাহলে আমাদের যদি পরমাণু গোষ্ঠী অথবা চিহ্ন তিনটি বিষয় আমি তোমাদেরকে বলেছি যৌগের অণুতে উপস্থিত থাকবে। এখন দেখো, অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণী। আমরা জানি গতদিনে আমি তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছি অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন। এখন দেখো অ্যালকেন, তাহলে আমাদের চিহ্ন বলেছি, তাহলে এই একক বন্ধন থাকবে কার্বন অ্যালকেনে, কার্বন একক বন্ধন, এবং তাহলে আমরা কার্বনের চারটি হাত, এইটি হবে অ্যালকেনের কার্যকরী মূলক। কিন্তু অ্যালকিন যদি হয়, এখন অ্যালকেনের আমরা জানি এক কার্বন আরেক কার্বনকে এক হাত দিয়ে ধরে আছে অ্যালকেনে, বাদ বাকি হাতগুলো আমাদের হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। এদিকে যদি আমি যৌগ তৈরি করতে চাই তাহলে কি করব? দেখো তোমরা, তিনটি হাইড্রোজেন বসাবো, এই অ্যালকেন, আর একটি কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে কি হয়? একটি কার্বন বিশিষ্ট হলে দেখো চারটি হাতে চারটি হাইড্রোজেন দিয়ে, তাহলে প্রথমটি হবে মিথেন। এটা আমি গতদিনেও তোমাদের মিথেন, এবং দ্বিতীয়টি, এটা কিন্তু দ্বিতীয়টি হবে তোমাদের তাহলে ইথেন। তাহলে তারপর একটি প্রোপেন, তোমাদেরকে আমি গত সপ্তাহে দেখিয়েছিলাম বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। তোমরা এইভাবে পরপর লিখে ফেলবে, এবং কার্বনের সংখ্যা যতই হোক এখানে প্রত্যেকটা কার্বন একটা হাত দিয়ে অন্য কার্বনকে ধরে আসছে, এবং বাদ বাকি হাতগুলো আমাদের হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। তাহলে চিহ্নটা কি? ড্যাশ, একটি ড্যাশ চিহ্ন। এক কার্বন আরেক কার্বনের মাঝে একটি ড্যাশ চিহ্ন থাকবে, এবং এই চিহ্নটি আমাদের অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করলো। এইটা দিয়েই তুমি যদি এক কার্বন আরেক কার্বনকে এক হাত দিয়ে ধরে থাকে এবং সেটি যদি হাইড্রোকার্বন হয়ে থাকে তাহলে তুমি নির্দ্বিধায় বলবে এটি অ্যালকেন। তাহলে কোন সমগোত্রীয় শ্রেণীর এই চিহ্নটা কোন সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করলো? অ্যালকেন। পরবর্তীতে আমরা আসি অ্যালকিন, চিহ্ন বিষয়যুক্ত। তাহলে অ্যালকেন, মিথেন, ইথেন, এটি কিন্তু প্রথম যৌগ, মিথেনটি প্রথম যৌগ, ইথেনটি দ্বিতীয় যৌগ, আরেকটু হতে পারে প্রোপেন, তারপর একটি করে কার্বন বেড়ে যাবে। নেক্সট দেখো অ্যালকেন তো গেল, এবার বলবো অ্যালকিন। তাহলে অ্যালকিন আমরা কি বলবো? ওটি গেল আমাদের
সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন হবে। আর অ্যালকাইনে হবে সমগোত্রীয় শ্রেণী অ্যালকাইন। আমি পাশাপাশি লিখছি, দেখো তোমরা, অ্যালকাইন। অ্যালকাইন। এখন যদি অ্যালকেনে মিথেন হয়, কিন্তু অ্যালকিনে কখনো মিথেন হওয়া সম্ভব নয়, কারণ আমরা বলেইছি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন তিন বন্ধন। অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন আর অ্যালকাইনে কার্বন কার্বন তিন বন্ধন। তাহলে আমাদের বিষয়টি কি দাঁড়ালো? এটি প্রথমটি হবে ইথিন এবং ইথাইল, কিন্তু এক হাত বিশিষ্ট কার্বনে কার্বন মিথেন হওয়া সম্ভব। মিথেন, তারপরে দ্বিতীয়টি ইথেন। আর এবার শুরুই হবে ইথিন দিয়ে, কারণ কার্বন কার্বন আমরা বলেছি দ্বিবন্ধন, তাহলে দুটি কার্বন আমাদের এখানে হতেই হবে। তাহলে দেখো কয়টি হাত ফাঁকা থাকলো? দুটি করে। এই দুটি হাতে আমরা দুটি করে হাইড্রোজেন বসাতে পারি এবং এটি হবে ইথিন। তাহলে কার্বন কার্বন দুই হাত দিয়ে ধরে আছে এবং বাকি প্রত্যেকটি কার্বনের দুটি হাত হাইড্রোজেন দিয়ে পূর্ণ হয়ে আছে। এবার যদি পরবর্তীটাতে আমি চলে যাই, তাহলে কি হয়? প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন। দেখো প্রোপিন যদি লিখতে চাই, তাহলে আমি আর এভাবে হাত খুলে লিখছি না। কার্বন কার্বন CH3 হবে CH2, দিস ইজ প্রোপিন। প্রোপিন কেন? আমাদের 1 2 3 তিন কার্বন বিশিষ্টটা উচ্চারণটা প্রোপ। অ্যালকেনে প্রোপেন, অ্যালকিনে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করবে। প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2 কেন? কারণ মাঝের কার্বনটি তুমি লক্ষ্য করো, দুটো কার্বনকে ধরে থাকার পর তার হাত, এবং সে একটি কার্বনকে এক হাত দিয়ে ধরেছে, তার পাশের কার্বনটিকে দুই হাত দিয়ে ধরেছে। ফলে কি হয়েছে? এখানে এর হাত মাত্র একটি ফাঁকা ছিল, সেই হাতে আমি একটা হাইড্রোজেন বসিয়েছি এবং প্রত্যেকের পাশে যে হাইড্রোজেন থাকবে ওই হাইড্রোজেন শুধুমাত্র সন্নিহিত বা ওই কার্বনটিকেই ধরে আছে। যেমন CH3, এখানে এই কার্বনের আমরা ইচ্ছা করলে H3টা কিন্তু এদিকেও বসাতে পারি, তাহলে তোমাদের বোঝার আরেকটু সুবিধা হয়। কার্বন তিনটি হাত দিয়ে তিনটি হাইড্রোজেনকে ধরে আছে, পাশের কার্বনকে এই জন্য এখানে আমি তিনটি হাইড্রোজেন, এটা খুব লক্ষ্য করো। কার্বনের চারটি হাত থাকবে এবং এই চারটি হাতের দেখা যাচ্ছে যে শেষের কার্বনটি তিনটি হাত দিয়ে হাইড্রোজেনকে ধরে আছে, পাশের হাতটি দিয়ে সে আরেকটি কার্বনকে ধরে আছে। কিন্তু মাঝের প্রোপিনের মাঝের কার্বনে একটি হাইড্রোজেন কেন হলো? কারণ পাশের কার্বনে একটি হাত দিয়ে ধরে আছে এবং CH2 শেষের কার্বনটিকে সে দুটি হাত দিয়ে, তাহলে তার হাত বা তিনটি হওয়ার পর একটি হাত বাকি আছে। এবং শেষের কার্বনটিতে আমরা দেখতে পাচ্ছি সে পাশের কার্বনটিকে দুটি হাত দিয়ে ধরে আছে এবং আমাদের তার হাত ফাঁকা থাকলো দুটি, এই কারণে আমরা দুটি হাইড্রোজেন বসিয়েছি। তাহলে বিউটিন হলেও আমাদের দেখা যাবে যে একই মাঝের, অর্থাৎ যত বড়ই হোক না কেন, শুধুমাত্র দুটি কার্বনের মাঝেই দেখো বিউটিন, দুটি কার্বনের মাঝে আমাদের দ্বিবন্ধনটা হবে। এটা খুব ভালো করে লক্ষ্য করো। পেন্টিন হলে কার্বন হবে 5টা, দুটি কার্বনের মাঝে দ্বিবন্ধন থাকবে এবং দ্বিবন্ধন হওয়ার পর তোমরা যা হাত ফাঁকা থাকবে হাইড্রোজেন বসাবা। বুদ্ধি আগে তোমরা 5টি কার্বন বসিয়ে নিবে, তারপর দুটি কার্বনের মাঝে দ্বিবন্ধন দিবে, দেওয়ার পরে বাদ বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পড়বে। শেষের কার্বনটি যে এক হাত দিয়ে ধরে থাকলে সেখানে CH3 হবে, এটা স্বাভাবিক। এবং মাঝের কার্বন যদি দুই হাত দিয়ে ধরে থাকে তাহলে একটি করে সেখানে হতে পারে হাইড্রোজেন। এখন দেখো অনুরূপভাবে আমরা যদি অ্যালকাইনে যাই, তাহলে আমি বলেছি অ্যালকাইন, এটি কিন্তু চিহ্ন। তাহলে কি চিহ্ন হলো? একটি একক চিহ্ন দিয়ে আমরা কার্বন কার্বন একক বন্ধন দিয়ে আমরা বুঝে নিলাম এটি আমাদের অ্যালকেন। যখন দ্বিবন্ধন হলো তখন আমরা বুঝে নিলাম এটি অ্যালকিন। একের পর এক ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, 5 কার্বন বিশিষ্টটা, 6 কার্বন বিশিষ্টটা হেক্সিন, 7 কার্বন বিশিষ্টটা হেপটিন, 8 কার্বন অক্টিন, 9 কার্বন ননিন, 10 কার্বন ডেকিন। তাহলে আমাদের এবং অতগুলো কার্বন হবে, কিন্তু
যে সংখ্যাটা হবে সেই সংখ্যক কার্বন হবে, কিন্তু অনলি দুটো কার্বনের মাঝে আমাদের দ্বিবন্ধনটা হবে, বাদ বাকি হাতগুলো আমাদের হাইড্রোজেন দিয়ে পূর্ণ থাকবে। এইভাবে তোমরা পরপর নিজেরা করে যাবে এবং বইতেও দেওয়া আছে। এবার দেখো অ্যালকাইন, তাহলে এখানে কার্বন কার্বন 3 হাত দিয়ে ধরে আছে। এখন কার্বন কার্বন যদি 3 হাত দিয়ে ধরে থাকে, তাহলে হাত ফাঁকা থাকলো আর কয়টা? একটা। প্রয়োজন অনুযায়ী আমরা হাইড্রোজেন বসাবো। তাহলে কার্বন কার্বন 3 হাত দিয়ে ধরে থাকার পর আমরা দেখতে পেলাম কার্বনের হাত, দুটো কার্বনেরই একটি করে হাত ফাঁকা আছে এবং একটি করে হাইড্রোজেন বসেছে। দিস ইজ ইথাইন। এটি হলো ইথাইন, এই যৌগটির নাম। তাহলে ইথেন, ইথিন, ইথাইন, তোমরা এইভাবে পরপর অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের একদম সুন্দর গোত্র করে নিচে পরপর ডেকিন পর্যন্ত, ডেকেন, ডেকিন, ডেকাইন পর্যন্ত লিখে যাবে। প্র্যাকটিস করার সময় একসঙ্গে করো, তাহলে দেখা যাবে যে পুরো জিনিসটাই তোমাদের আয়ত্তে চলে আসবে। এবার ইথাইন, আমি যদি প্রোপাইন লিখতে চাই তাহলে মাঝের বা শেষের কার্বনে দিলাম, দেখো এই H3, তাহলে প্রোপাইন। কেন? কারণ মাঝের কার্বনে কোনো হাইড্রোজেন কেন হয়নি? দেখো 3 হাত দিয়ে পাশের কার্বনকে ধরে আসছে এবং 1 হাত দিয়ে এই পাশের কার্বনকে ধরে আছে। আর এই পাশের কার্বন যেহেতু 1 হাত দিয়ে ধরে আছে, এই কারণে এখানে 3টে হাইড্রোজেন বসিয়েছি। এখানে 3 হাত দিয়ে ধরে থাকার পর একটি হাত ফাঁকা আছে এবং একটি হাইড্রোজেন বসিয়েছি। যদি বিউটাইন করতে চাই তাহলে কিন্তু মাঝে দেখো, যদি করতে চাই তাহলে কোনো হাইড্রোজেনই থাকবে না। বিউটাইন, বিউটাইন। এই অনুরূপভাবে তাহলে ইথাইন, প্রোপাইন, 4 কার্বন বিশিষ্ট বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন। তাহলে আমাদের কার্যকরী মূলক আমরা দেখতে পেলাম যে চিহ্ন, আমি পরমাণু পরমাণু গোষ্ঠীতে আসছি, কিন্তু আগে চিহ্নটা দিয়ে তোমাদেরকে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন আমি বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই বই নিয়ে এবং যখনই আমার ক্লাসটা করবে তখনই বইটা নিয়ে এবং খাতা কলম নিয়ে লিখবে এবং শেখার চেষ্টা করবে। এবার আসো, আমি পরমাণু বা পরমাণু গোষ্ঠী বলছি। দেখো পরমাণু, দেখো হ্যালোজেন একটি পরমাণু, তাহলে এটি এক্স দিয়ে আমরা প্রকাশ করব এবং হ্যালোজেন দিয়ে আমরা আনতে পারি, যেমন কোন সমগোত্র শ্রেণী? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল, অ্যালকাইল হ্যালাইড। কেন অ্যালকাইল? আমরা জানি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরে গেলে যে একযোজী মূলক পাওয়া যায় তাকে আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আর এক্স। সমগোত্রের শ্রেণী হলো আর এক্স, তাহলে আমরা লিখতে পারি মিথাইল ক্লোরাইড হ্যালাইডের পরিবর্তে, বা মিথাইল আয়োডাইডও লিখতে পারি, ব্রোমাইডও লিখতে পারি, মিথাইল ব্রোমাইড। এক্স এর বদলে ইথাইল লিখতে পারি, C2H5, ওই CH3, দেখো CH3 CH2, এইটাকে আমি ছোট করে লিখলাম C2H5। এটাকে ক্লোরাইড লেখা যায়, অনুরূপভাবে আয়োডাইড লেখা যায়, ব্রোমাইড লেখা যায়, প্রোপাইল C3H7Cl। এই তো, তাহলে দেখা যাচ্ছে যে পরমাণু এক্স, যা দিয়ে আমরা ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন বুঝি, এবং আর অ্যালকাইল, তাহলে অ্যালকাইল হ্যালাইড এইটি যদি আমরা বলি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে এই যৌগগুলোর নাম চলে আসতেছে। এবার দেখো কার্যকরী মূলক তাহলে ছিল এক্স। এবার যদি আমি বলি পরমাণু গোষ্ঠী, যেটা আমি বলি মূলক OH, অ্যালকোহলের কার্যকরী মূলক OH। এখানে যদি আমরা ওই একই কথা অ্যালকাইল বসাই তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলক OH। এবং সবসময় কিন্তু একটা বিষয়, আমাদের যৌগ তৈরি করতে কার্যকরী মূলকের পাশে অবশ্যই অ্যালকাইল মূলক বসাতে হবে। তার প্রথমটি হলো মিথাইল। মিথেন থেকে একটি হাইড্রোজেন সরে গেলে যে একযোজী মূলক পাওয়া যাচ্ছে, মিথেন, দেখো মিথেন একটি হাইড্রোজেন সরিয়ে ফেললে একটা হাত ফাঁকা হয়ে যাবে। ইথেন C2H6 একটি হাইড্রোজেন সরিয়ে ফেললে একটি হাত ফাঁকা হয়ে যাবে। তারপরে প্রোপেন, তাহলে এটা কিন্তু ইথাইল, ইথাইল একটি হাত পাওয়ার পর অ্যালকাইল হয়ে গেল, এটা মিথাইল,
মিথাইল, এটি C3H7, এটি প্রোপাইল। তাহলে দেখা যাচ্ছে যে প্রোপেন C3H8 থেকে হলো এটা প্রোপেন, প্রোপেন থেকে প্রোপাইল, প্রোপাইল। তাহলে দেখো এই যে অ্যালকাইল মূলকগুলো আমাদের যৌগ গঠন করতে সহায়তা করছে কার্যকরী মূলকের পাশে বসে। তাহলে আমরা যদি বলি OH, অ্যালকোহল একটি সমগোত্র শ্রেণী যার কার্যকরী মূলক OH, অর্থাৎ একটা হাত তার ফাঁকা আছে, এখন তার পাশে কে যে বসতে পারে যার আরেকটি হাত ফাঁকা আছে, সে অ্যালকাইল মূলক, যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল। তাহলে আমরা বসিয়ে যৌগগুলা তৈরি করি। অ্যালকোহল সমগোত্র শ্রেণী, এবার অ্যালকোহল, অ্যালকোহল এদের। তাহলে আমরা প্রথম যে হবে ROH, আর এর বদলে ROH, অ্যালকোহলের কার্যকরী মূলক OH। তাহলে আর এর বদলে আমি যদি মিথাইল বসাই, তাহলে দেখো মিথাইল অ্যালকোহল, আর একটু ছোট করে লেখা যায় মিথানল। তারপর দেখো যদি C2, আর এর বদলে C2H5 বসাই OH, তাহলে এটা ইথানল, ইথানল। তারপর যদি আমি C3H7 বসাই, দেখো OH, তাহলে প্রোপানল, প্রোপানল। এই যে বিষয়গুলো আসতেছে পরপর, অনুরূপভাবে বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল, ঠিক একইভাবে হবে। সেখানে তোমার OH এর পাশে পরপর দুটো কার্বন থাকলে ইথানল, তিনটি হলে প্রোপানল, এবং আবারও বলছি কার্বন এক কার্বন আর এক কার্বনকে এক হাত দিয়ে ধরার পর বাদ বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে আমরা পূর্ণ করে যৌগটি গঠন করব। প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, 6টা কার্বন হবে, পাশে OH থাকবে। এইভাবে আমরা যৌগগুলি গঠন করব। এবার দেখো অ্যালকোহল যে বলছি এটি আমাদের OH কার্যকরী মূলক, কিন্তু আরেকটি বিষয় আছে। অ্যালকোহলের 3টি ভাগ আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আমরা এদের একটু কার্যকরী মূলকটা দেখি। প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, তোমার টারশিয়ারি অ্যালকোহল। একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা। তাহলে প্রাইমারি অ্যালকোহল দেখো, প্রাইমারি অ্যালকোহল। তাহলে কি হবে? প্রাইমারি অ্যালকোহলে আমাদের কার্যকরী মূলক হবে OH এর পাশের কার্বনে কমপক্ষে 2টি হাইড্রোজেন থাকবে, 3টিও থাকতে পারে, তবে কমপক্ষে 2টি। তোমরা লক্ষ্য করো, তাহলে আমি যদি একটি হাইড্রোজেন, কমপক্ষে 2টি হাইড্রোজেন দিই, তাহলে কি হয়? কমপক্ষে 2টি হাইড্রোজেন থাকবে, একটি হাত ফাঁকা থাকবে, ঠিক আছে? আর যদি 3টি হয়, কমপক্ষে যদি 3টি হাইড্রোজেন থাকবে, তাহলে কি হয়? OH এর পাশের কার্বনে কমপক্ষে 3টে, তাহলে মিথানল, মিথানল। 3টি যদি হয়, 3টি সর্বোচ্চ, আর কমপক্ষে 2টি হলে, এটি যদি আমি এই হাতে আমাদের একটি কিছু বয়, সেটা অবশ্যই অ্যালকাইল মূলক। এবং দেখো একটি কার্বন, 2টি কার্বন, কি হলো? 2টি কার্বনে অ্যালকোহলে কি উচ্চারণ হয়? ইথানল। অল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলকে আমরা ছোট করে বলছি ইথানল। মিথাইল অ্যালকোহলকে একটি কার্বন বিশিষ্ট, মিথাইলের পাশে যখন OH বসেছে তখন বলছি মিথানল, যখন ইথাইলের পাশে OH বসলো তখন বললাম ইথানল, যখন প্রোপাইলের পাশে OH বসবে তখন বলবো প্রোপানল। কিন্তু দেখো এখানে আমি প্রাইমারি অ্যালকোহলে তাহলে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল যেগুলো আমরা পেলাম সবই প্রাইমারি অ্যালকোহল। এবার আসো সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি অ্যালকোহলে প্রাইমারি অ্যালকোহলে বলেছিলাম OH সমন্বিত কার্বন বা OH এর সঙ্গে যে কার্বনটি যুক্ত থাকবে সেখানে কমপক্ষে 2টি হাইড্রোজেন থাকবে, 3টিও থাকতে পারে মিথানলে, আর 2টি হলে, কমপক্ষে 2টি হলে ইথানল, প্রোপানল, বিউটানল যেটি হোক। এখন দেখো এবার আমি কি বলবো,
কমপক্ষে একটি হাইড্রোজেনই থাকবে, অপর হাতগুলো অ্যালকাইল মূলক দিয়ে পূর্ণ থাকবে, তাকেই বলা হয় সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে তার কার্যকরী মূলকটি দেখি, কমপক্ষে OH, তাহলে পাশের কার্বনের কমপক্ষে একটি হাইড্রোজেন আর দুটি হাত ফাঁকা থাকবে। দিস ইজ সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক। এবং যৌগটি হবে তাহলে কি দেখি আমরা, যে এইখানে হাইড্রোজেন OH, আমরা বলেছি হাতগুলো মিথাইল মূলক দিয়ে পূর্ণ করব, কারণ প্রথম অ্যালকাইল মূলকটি হলো মিথাইল। তাহলে মিথাইল মূলক দিয়ে পূর্ণ করেছি। দেখো এই যে একটি পজিশন তৈরি হয়েছে, এটিকে বলা হয় আইসো। একটি কার্বনকে ঘিরে দুটি মিথাইল মূলক, কিন্তু মিথাইল মূলক কয়টি? 1 2 3, বা কয়টি কার্বন আছে? 3টি কার্বনের উচ্চারণটা প্রো, তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আর এইটা একটি কার্বনকে ঘিরে দুটি মিথাইল মূলক থাকার কারণে যৌগটির নাম হচ্ছে আইসো। তোমরা ভালো করে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে কেন আইসোপ্রোপাইল হলো? প্রোপাইল তো হয়ই 3 কার্বন বিশিষ্ট, কিন্তু এখানে একটি কার্বনে পাশাপাশি দুটি অ্যালকাইল মূলক থাকার জন্য এবং একটি হাতে একটি হাইড্রোজেন থাকলে সেই অংশটুকুকে বলা হয় আইসো। কিন্তু যেহেতু 3টা কার্বন বিশিষ্ট, এই জন্য প্রোপাইল। তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এবার দেখো যদি টারশিয়ারি হয়ে থাকে তার কার্যকরী মূলক কি হবে? প্রাইমারি গেল, সেকেন্ডারি গেল, এবার টারশিয়ারি অ্যালকোহল। বা এদেরকে কিন্তু প্রথমটাকে 1 ডিগ্রি, প্রাইমারিটাকে 1 ডিগ্রি অ্যালকোহল বলে, সেকেন্ডারিটাকে 2 ডিগ্রি অ্যালকোহল বলে, টারশিয়ারিটাকে 3 ডিগ্রি অ্যালকোহল বলে। তাহলে দেখো এবার কোনোই হাইড্রোজেন থাকবে না, 3টি হাতি অ্যালকাইল। OH এর পাশের কার্বন বলো আর OH সন্নিহিত কার্বন বলো বা সমন্বিত কার্বন বলো, তাহলে সেই কার্বনটিতে কোনোই হাইড্রোজেন থাকবে না, 3টি হাতি অ্যালকাইল মূলক দিয়ে পূর্ণ হয়ে যৌগ গঠন করবে। এই যৌগটিকে বলা হয় টারশিয়ারি অ্যালকোহল। তাই আবারও বলি, প্রথমটিতে কমপক্ষে 2টি হাইড্রোজেন থাকবে, 3টিও থাকতে পারে মিথানলে, আর অপর হাতটি যেখানে 2টি থাকবে, অন্য হাতটি মিথাইল মূলক দিয়ে পূর্ণ হবে এবং সেটা ইথানল। দ্বিতীয়টাতে ইথানল, প্রোপানল, বিউটানল যে কোনোটা হতে পারে। দ্বিতীয়টাতে কমপক্ষে একটি হাইড্রোজেন থাকবে, শুধুমাত্র একটি হাইড্রোজেন, অপর 2টি হাত OH এর পাশের কার্বনে একটি হাইড্রোজেন থাকবে, অপর 2টি হাত তোমার অ্যালকাইল মূলক দ্বারা পূর্ণ থাকবে, সেটা আমরা পেলাম আইসোপ্রোপাইল অ্যালকোহল, লিখেছি আমি। তৃতীয়টা টারশিয়ারি বিউটাইল, এখানে OH এর পাশের কার্বনে কোনো হাইড্রোজেনই থাকবে না, 3টি হাতই মিথাইল মূলক দ্বারা পূর্ণ হবে। দেখো এটি ছিল এর কার্যকরী মূলক। যৌগটি হবে তোমার তাহলে সি, 3টি কার্বনে আমি যদি 3টি মিথাইল মূলক বসাই, H3C, তারপর CH3 এবং পাশে OH, দেখো তাহলে কি হলো 1 2 3 4 মানে বিউটানল। কিন্তু এই যে আমরা একটি কার্বনকে ঘিরে 3টি মিথাইল মূলক আছে, এটিকে বলা হয় টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। আবারও বলছি, একটি কার্বনকে ঘিরে 2টি মিথাইল থাকলে আইসো হবে, একটি কার্বনকে ঘিরে 3টি মিথাইল আছে, 3টি মিথাইল থাকলে তাকে বলা হয় টারশিয়ারি। কিন্তু যেহেতু আমাদের কার্বন 4টি, এটা তো অবশ্যই টারশিয়ারি বিউটাইলই বলবো। তাহলে টারশিয়ারি বিউটাইল 1 2 3 4 পজিশনটা টারশিয়ারি, তাহলে যৌগটির নাম হবে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে আমরা দেখতে পেলাম কার্যকরী মূলক অ্যালকোহলের নর্মাল একটি অ্যালকোহল ছিল, তার কার্যকরী মূলক দেখলাম OH, এবং সেখান থেকে আমরা মিথানল, ইথানল, প্রোপানল বিভিন্ন রকম পেলাম। এবং এই অ্যালকোহলেরই আবার 3টি প্রকারভেদ আছে, প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। এবং এদের কার্যকরী মূলক আমি তোমাদেরকে পরপর লিখে দেব এবং যৌগ গঠনও দেখিয়ে, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে শিক্ষার্থীবৃন্দু। প্লিজ অবশ্যই যৌগটা
কিন্তু ভালো করে না শিখলে কিছুতেই মনে রাখতে পারবে না, এবং এটি কিন্তু কিছুটা একটু কঠিন আসছে। বারবার করে লিখে প্র্যাকটিস করে শেখার চেষ্টা করবে। আর এইগুলো আয়ত্ত করতে না পারলে যোগগুলো আমরা কিন্তু পরবর্তীতে এই অধ্যায়টা আমরা ভালো মতো শিখতে পারবো না। এবার দেখো তাহলে অ্যালকোহল গেল, পরবর্তী কার্যকরী মূলক অ্যালডিহাইড। অ্যালডিহাইড এটিও একটি সমগোত্র শ্রেণী, অ্যালডিহাইড সমগোত্র শ্রেণী। এর কার্যকরী মূলক আমি লিখছি অ্যালডিহাইড। দেখো এই সমগোত্র শ্রেণীটি অ্যালডিহাইড, এর কার্যকরী মূলক CHO। আমরা যদি হাত খুলে লিখি বা গাঠনিক সংকেত দিয়ে লিখি তাহলে HOA, তাহলে এটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এখন যৌগ যদি আমরা গঠন করতে চাই, আমরা প্রথমে যদি মিথা অ্যালডিহাইডের উচ্চারণ আল, ওটা ছিল অ্যালকোহল অল, মিথানল, আর এটা হয় মিথানাল। কিন্তু মিথানাল করতে চাইলে এখানের কার্যকরী মূলকে একটি কার্বন রয়ে গেছে, CHO, অ্যালডিহাইডের কার্যকরী মূলক একটি কার্বন রয়ে গেছে। অতএব এখানে আমরা একটা হাতে শুধুমাত্র হাইড্রোজেন বসালেই এটা মিথানাল হতে পারে, মিথাইল মূলক বসালেই কিন্তু দুটি কার্বন হয়ে যাবে এবং উচ্চারণটা হবে ইথানাল। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু, তাহলে এখানে CHO এইটি হবে মিথানাল, কারণ আমাদের অ্যালডিহাইডের কার্যকরী মূলকে একটি সি বা কার্বন আছে, CHO। এই কারণে একটি শুধুমাত্র আমরা মিথানাল পেতে চাইলে একটি মাত্র HC বসাতে পারি। কিন্তু যদি আমরা ইথানাল করতে চাই তখন আমরা কি করতে পারি, একটি CH3CHO, এটি হবে ইথানাল। প্রোপানাল, তাহলে আরেকটি বাড়াও, CH3CH2CHO, এটি প্রোপানাল। প্রোপানাল, তারপরেরটা CH3CH2CH2CHO, এটি বিউটানাল। বিউটানাল, তাহলে এইরকম ভাবে আমাদের পরপর পেন্টানাল, হেক্সানাল, হেপ্টানাল, অক্টানাল, নোনানাল, ডেকানাল, মোটামুটি তোমরা বিউটানাল, পেন্টানাল, হেক্সানাল, হেপ্টানাল এই পর্যন্ত এগুলো প্র্যাকটিস করো আর কি। এখন দেখো যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO, এবং আমরা পরপর এগুলো কিন্তু বইতে দেখবে তোমরা, কার্যকরী মূলকের পরেই এই চার্ট করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বারবার করে প্র্যাকটিস করো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা অ্যালডিহাইড সমগোত্র শ্রেণী এবং যার কার্যকরী মূলক CHO, এটি দিয়ে যে যৌগগুলি পেলাম উচ্চারণটা হলো আল, এবং সেটি মিথানাল, ইথানাল, প্রোপানাল, বিউটানাল। এবার আসো আরেকটি যৌগ সমগোত্র শ্রেণীর, এই যৌগটি কিটোন, যার কার্যকরী মূলক CO, এবং এখানে কার্বনের দুটি হাত ফাঁকা। কিটোন, কিটোন কার্যকরী মূলক, এটি হলো কিটোনের কার্যকরী মূলক। তাহলে কিটোনের কার্যকরী মূলক আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো হাইড্রোজেন নেই। অ্যালডিহাইডে যেমন CHO একটি হাইড্রোজেন ছিল, কিন্তু কিটোনের কার্যকরী মূলকে কার্বন দুই হাতে অক্সিজেনকে ধরে আছে আর দুই হাত ফাঁকা আছে, তাহলে এই দুই হাতে আমাদের দুটি অ্যালকাইল মূলক বসাতে পারি। তাহলে এখানে আমাদের মিথ বা ইথ দিয়ে কোনো যৌগই হওয়া, প্রথম একটি কার্বন বা দুটি কার্বন দিয়ে কোনো যৌগ হওয়া সম্ভব নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু CO একটি কার্বন রয়ে গেছে এবং কার্বনের দুটি হাত ফাঁকা, অতএব দুটি অ্যালকাইল মূলক বসালে প্রথমটি আসবে প্রোপানন। দেখো তাহলে তোমরা, আমি প্রথম যৌগটি লিখছি CH3CH3, তাহলে এটা হলো প্রোপানন। প্রোপানন আরেকটু যদি করতে চাই তাহলে দেখো বিউটানন, আমরা এভাবে করতে পারি। তাহলে এখানে বিউটানন হলে CH3, এটা উপরে দিয়ে দেই, এই তাহলে CH2
CH3 CH2 CH3, দেখো বিউটানন হয়েছে 1 2 3 4। এবং CO, যখনই দেখবা কার্যকরীমূলক CO সেই যৌগ ওন কিটোন, সেটি প্রোপানন। এটি হলো প্রথম যৌগটি হবে প্রোপানন, মিথানন ইথানন হওয়া সম্ভব নয়। এটি বিউটানন, 4 কার্বন বিশিষ্টটা বিউটানন। এবং এটি দেখো একটি কার্বনে 2টি হাইড্রোজেন বসেছে, কারণ ও 2 হাত দিয়ে 2টা কার্বনকে ধরে আছে। এবং একটি কার্বনের CO যেটি, সেখানে কোনোই হাইড্রোজেন নেই, কারণ 2 হাত দিয়ে অক্সিজেনকে ধরে আছে এবং দুপাশে 2টি হাত তার 2টা কার্বনকে ধরে আছে, বিউটানন। তারপর আমরা লিখতে পারি পেন্টানন। পেন্টানন, দেখো পেন্টানন, তাহলে পেন্টানন সি, 5টা কার্বন আমরা বসিয়ে দেই। 5টা কার্বন বসালাম, লক্ষ্য করো একটি কার্বনে অক্সিজেন দিয়ে দিলাম, তাহলে CH3 মাঝেরগুলোতে 2টি করে হাত বন্ধ আছে, অর্থাৎ দুপাশে 2টি কার্বনকে ধরে আছে 2টি হাত দিয়ে। আর যে কার্বনটির সঙ্গে অক্সিজেন বা কিটো মূলকটি যুক্ত, সে কার্বনটির কোনোই হাইড্রোজেন নেই, দুপাশে 2টি হাত, যেহেতু তার 4টি পূর্ণ হয়ে গেছে, আমরা তো গুনতেই পারছি 2টি 4টি পেন্টানন। হেক্সানন যদি করতে চাই তাহলে 1 2 3 4 5 6, তাহলে দেখো 6টি হলে এখানে CH3, এখানে আমাদের আর বাদ বাকি সবগুলো হাত আমাদের হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে, বাদ বাকি হাতগুলো হাইড্রোজেন। এটা পেন্টানন, এটা হেক্সানন। হেক্সানন অনুরূপভাবে হবে হেপ্টানন, অক্টানন, ননানন, ডেকানন। তাহলে দেখা যাচ্ছে যে যার কার্যকরীমূলক CO তাকে আমরা কিটোন বলবো। এবং ওই একই কথা, আমাদের যেহেতু কার্বনের এখানে 2টি হাত ফাঁকা আছে এবং 2টি অ্যালকাইনমূলক বসাচ্ছি বা মিথাইলমূলক, প্রথম যৌগটি হবে প্রোপানন। এখানে মিথানন বা ইথানন হওয়া কখনোই সম্ভব নয়। প্রোপানন, তারপর একটা বিউটানন, তারপর একটা হেক্সানন, হেপ্টানন, এইভাবে আমাদের ডেকানন পর্যন্ত হবে কিটোন। এবার দেখো আরেকটি কার্যকরীমূলক আমরা বলতে পারি, সেটা আমাদের COOH, মানে কার্বক্সিলিক অ্যাসিড, COOH। এটিকে যদি আমরা হাত খুলে লিখি তাহলে লিখতে পারি এইভাবে, H, 2টি হাত এখানে ধরে থাকবে, এটা এর গাঠনিক সংকেত। তাহলে এটি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, যার কার্যকরী মূলক COOH। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটি হাত ফাঁকা থাকবে এবং একটি অক্সিজেন কার্বন 2 হাত দিয়ে ধরে থাকবে কার্বক্সিলিক অ্যাসিডের, আর OH 1 হাতে ধরা থাকবে, কারণ অক্সিজেনের হাত 2টি, যোজনী 2, 1 হাত দিয়ে সে হাইড্রোজেনকে ধরে আছে, 1 হাত দিয়ে কার্বনকে ধরে, আর একটি হাত ফাঁকা থাকবে। এখানে আমরা অ্যালকাইলমূলক বসিয়ে যৌগ গঠন করব। এখানেও যদি আমরা প্রথম যৌগটি চাই মিথানোয়িক অ্যাসিড, তাহলে কিন্তু আমাদের অবশ্যই H বসাতে হবে। দেখো এই, কারণ এখানের কার্বনও আমাদের গোনার মধ্যেই আসবে। এটি একটি কার্বন বিশিষ্টটা হতে গেলে আমাদেরকে পাশে H বসিয়ে এখানে মিথানোয়িক অ্যাসিড করতে হবে। মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। এবার যদি আমি আরেকটি কার্বন বসাই CH3COOH, তাহলে কি হবে? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তারপর যদি আমি আরেকটি করতে চাই CH3CH2COOH, দেখো এটা প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে দেখা যাচ্ছে যে ঠিক একই রকম ভাবে প্রত্যেকটি যৌগেই আমরা 1 কার্বন বিশিষ্টটা মিথ, 2 কার্বন বিশিষ্টটা ইথ, 3 কার্বন বিশিষ্টটা প্রোপ, 4 কার্বন বিশিষ্টটা বিউট,
5 কার্বনটা পেন্ট, 6 কার্বনটা হেক্স, 7টা হেপ্ট, 8টা অক্টা, 9টা নন্না, 10টা ডেকা। ঠিক আমরা যখন অ্যালকেন বলেছিলাম, অ্যালকেনেও আমরা বলেছি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোনেন, ডেকেন। অনুরূপভাবে আমরা যখন তোমার পরবর্তী যৌগগুলো বললাম, সবই কিন্তু একইভাবে দেখো, যখন কার্যকরীমূলক কার্বক্সিলিক অ্যাসিড COOH, এবং সেখানেও আমাদের মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড অনুরূপভাবে এসেছে। তোমরা আজ আমি যতটুকু পড়িয়েছি অবশ্যই এই পড়াগুলো বই নিয়ে ভালো করে শেখার চেষ্টা করবে, যৌগগুলো আয়ত্তে আনার চেষ্টা করবে, নতুবা কিন্তু আমি তোমাদেরকে নিয়ে পরবর্তী ক্লাসে আগাতে পারবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো মেয়েরা। আসসালামু আলাইকুম।